বেশ অনেক দিন পর আবারও চলে এলাম আপনাদের মাঝে। কে কোথায় কেমন আছেন জানি না, তবে আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং এটাও আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। একটা সময় যে মানুষটা কোনো কিছুই করতো না, এখন সে ছোট থেকে ছোটতর জিনিসটারও খুব খেয়াল রাখে। এর নামই হয়তোবা সংসার। কারণ সংসারের প্রতিটা জিনিসের প্রতি কিন্তু মেয়েদের একটা মায়া কাজ করে। প্রতিটা জিনিস ভালো রাখা, খেয়াল রাখা একটা দায়িত্বের মধ্যেই পড়ে যায়। যাই হোক, এখন যেহেতু আমি আমার বাচ্চাদের নিয়ে ভীষণ ব্যস্ত, তো সব কিছু আসলে খেয়াল রাখা ঠিক হয়ে ওঠে না। তো তারপরেও যতটুকু পারি ততটুকু করে যাই আর কি। তো আমার এই বারান্দার গাছগুলো দেখলাম, এখানে পুদিনা গাছ ছিল আর তুলসী গাছ লাগিয়েছিলাম। তো দুটোই কিন্তু একদম মরে শুকিয়ে গিয়েছে। তো পুদিনা গাছের যে শুকনো ডালগুলো সেগুলো তুলে দেওয়ার পর দেখলাম যে ছোট ছোট কুঁড়ি বের হচ্ছে। আর তুলসী গাছের টবটা সরিয়ে ধনিয়া পাতার গাছ লাগিয়ে দিয়েছিলাম। আর আরেকটা বারান্দাতে এখানে বেশ রোদ পড়ে, সেজন্য এই গাছগুলো রাখা। তো বেগুন গাছ ফুল ধরেছে, আবার শুকিয়েও যাচ্ছে, এরকম একটা ভাব। গাছগুলো আসলে তেমন যত্ন নিতে পারছি না, মাটির কিছু সারের প্রয়োজন। তো আমার হাজব্যান্ড অর্ডার করেছেন, তো সেই অনুযায়ী কিন্তু মাটিগুলোকে আবার প্রসেস করে দেব। আর এখানে একটা লেমন গ্রাস এনে লাগিয়েছিলাম, তো সেটারও দেখলাম কিছু কিছু পাতা শুকিয়ে যাচ্ছে। আবার এখানে আম্মু দুটো পুঁই শাকের ডাঁটা পুঁতেছিলেন, তো দেখলাম একটা গজিয়েছে আর একটা শুকিয়ে গিয়েছে। তো এখানেও শুকনো কিছু পাতা পড়ে আছে। এই টবটাতে আমি মেনলি লেবু গাছ লাগাই। তো আমার আগের লেবু গাছটা আসলে আগের বাসায় সিমেন্টের পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এবার আমি দাদুকে বলেছি আরেকটা কলম করে দেওয়ার জন্য। আমাদের বাসার লেবু গাছের জাতটা আবার খুব ভালো, তো দাদু সেভাবেই কলম করে দিচ্ছেন। তো সেই জায়গাটা ফাঁকা না রেখে পুঁই শাক লাগিয়ে দেওয়া হয়েছে, একটা কিছু হতে থাক। আর এদিকে নাগামরিচের চারার গাছটাও সবগুলোই আসলে একটু একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। এখন আসলে সেভাবে সময় বের করতে পারি না যে কোনো কিছুতে একটু বেশি করে ফোকাস দেব। তো যখন একটু সময় পাই তখনই লেগে পড়ি। তো যেহেতু আমি অনেক দিন আগে থেকেই ভিডিও করছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি না। তো এটা হচ্ছে রোজার মধ্যে বাচ্চাদের নিয়ে এবারে রোজাটা আমার সবচেয়ে ব্যস্ততায় কেটেছে। দেখা গিয়েছে 3 বাচ্চাকে সামলিয়ে ইফতার বানানোটাই বেশ টাফ হয়ে গিয়েছিল। তো আমি বাবু রাখলে আম্মু বানাতেন, আম্মু রাখলে আমি বানাতাম, এভাবেই আসলে দিন পার হচ্ছিল। তো রোজার শেষের দিকে যেহেতু বেশ গরম পড়েছিল, তখন একটু ইজি ওয়েতে লাচ্ছি বানিয়েছিলাম। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু লাচ্ছি তৈরি হয়ে যায় এবং এটা খেতেও বেশ মজাদার হয়। তো ইফতারের কিছুক্ষণ আগে সবার জন্যই লাচ্ছি বানিয়ে নিয়েছিলাম। আর ঠান্ডার সমস্যা থাকায় খুব বেশি একটা বরফ দিইনি, যেহেতু গরম, হঠাৎ করে ঠান্ডা খেলে আবার সবার গলার সমস্যা হয়ে যেতে পারে। তো আমি গ্লাসের উপরের দিকটাতে খুব চেষ্টা করছিলাম বাবল ওঠানোর জন্য, তো সেজন্য এভাবে একটু একটু পড়ে যাচ্ছিল, অনেক উপর থেকে এভাবে ঢালছিলাম। পরে কিন্তু আবার বাকি জায়গাটুকু পরিষ্কার করে নিয়েছি। তো ইফতারে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা রিফ্রেশিং একটা ভাব এনে দেয়। যতই ভাবি যে ইফতারে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবো, তবে কিভাবে যেন ভাজা পোড়া খাওয়া হয়েই যায়, নয়তো মনে হয় যে তৃপ্তি হয় না। তো আমি আবার অল্প করে ভাজা পোড়ো খেয়ে তারপর দই, চিরা, কলা এগুলোও খেয়েছি যেন পেটটা ঠান্ডা থাকে। কারণ যেহেতু বাবুরা আছে, আমার গ্যাসের প্রবলেম হলে তাদেরও প্রবলেম হতে পারে। তো সে কথা মাথায় রেখেই আমি সেভাবে ইফতার করেছি। পুরো রোজার মাস জুড়েই ইফতারের কিছুক্ষণ আগেই বাবুরা ঘুম থেকে উঠে যেত, যদি ঘুমাতো। সম্ভবত একদিন দুজন মিলে একসাথে ঘুমিয়েছিল।
তো সেদিন ইফতার করেছিলাম। তো এছাড়া কিন্তু এভাবে কোলে নিয়ে বা কান্নাকাটি থামিয়ে বা ইফতার পরে করতে হয়েছে। আসলে এগুলোই মাতৃত্বের সৌন্দর্য। একসময় হয়তো বা এই দিনগুলোকেই খুব মিস করব। তো যাই হোক, কিছুদিন পর আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আমার থেকে আমার ছেলেই বেশি এক্সাইটেড। কেক কাটা হবে, কেক কখন আনবে। এখন কোনো একটা উপলক্ষ পেলেই হলো তার কেক কাটতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে কীভাবে যেন আমাদের বিয়ের অর্ধযুগ হয়ে গেল। হাসি ঠাট্টা খুনসুটি এভাবেই যেন সময়গুলো পার হয়ে গেল। আর আমার বাকি 2 বাচ্চা ঘুমাচ্ছিল, সেজন্য তাদেরকে নিয়ে আর কেক কাটতে পারিনি। আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ এমন একজনকে আমার জীবনসঙ্গী হিসেবে পাঠিয়েছেন এবং সন্তানদেরকে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে আমার বেশ গর্ব হয়। তো সবাই দোয়া করবেন যেন নজর না লাগে, আগামী দিনগুলো যেন খুব ভালোভাবেই আমরা পথ পাড়ি দিয়ে যেতে পারি। তো যাই হোক, একটু কাজে মহাখালী গিয়েছিলাম। তো আমার এর আগে এলিভেটেড এক্সপ্রেসে ওঠা হয়নি, তো এই প্রথম যাচ্ছিলাম। তো বেশ দেখতে ভালোই লাগছিল, কোনো জ্যাম নেই, একদম ফাঁকা রাস্তা এবং অল্প সময়ের মধ্যেই চলে এসেছিলাম। তো এটা হচ্ছে ঈদের দিন, বাচ্চাদের নিয়ে খুব একটা কিছু করা হয়নি। তো আমার বড় ভাসুরের বাসায়ই দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। তো আমি সকালে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম, তেমন কিছুই করা হয়নি, বরাবরের মতোই জর্দা, শ্যামাই, নুডলস এই তো। ভাবির এখানে চটপটি রান্না করেছিলেন, সেজন্য আমি আর বাড়তি করিনি, কারণ যেহেতু আমরা একই বিল্ডিংয়ে, তো যাওয়া আসা একটু পরপরই হবে, তো সেজন্য আর আলাদা করে তেমন কিছু করিনি। আসলে পরিবারের সবাই কাছাকাছি থাকলে এটা একটা সুবিধা, বিপদে আপদে বা খুশিতে সবাই একসাথে হওয়া যায়। তো সকালে নাস্তার পর বেশিরভাগ সময় আমরা ভাবিদের বাসায় কাটিয়েছিলাম। আর এই যে আমার নতুন ফোনটা কিনে আনার পর দেখছিলাম সব কিছু। তো আমার আগের ফোনটাতে একটু প্রবলেম হওয়াতে নতুন এই ফোনটা নেয়া। এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে বার্থডে এবং অ্যানিভার্সারি গিফট হিসেবে নিয়েছি, যদিও কোয়াইট এক্সপেন্সিভ, তারপরেও আর কি। আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম চলে এসেছে, তো হরহামেশাই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার আগের এই মুহূর্তটা কিন্তু বেশ ভালো লাগে। আমি বিকেলবেলায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই উপভোগ করছিলাম। তো এদিকে দেখলাম আবার বাচ্চারা মাঠে খেলাধুলোও করছে। ওদের খেলাধুলো দেখে বারবার নিজেদের শৈশবের কথা মনে হয়ে যাচ্ছিল। আহা, কি সুন্দর দিন কাটিয়েছি আমরা। এখনকার বাচ্চারা আসলে সেগুলো চিন্তাই করতে পারবে না যে কী পরিমাণ খেলাধুলো আমরা করেছি। এখনকার বেশিরভাগ বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে খেলাধুলো জিনিসটা আসলে ভুলেই যাচ্ছে। তো যাই হোক, সেদিন একটা বেলি ফুল গাছ এনে লাগিয়েছিলাম, তো দেখলাম এর বেশ কলি ছাড়ছে। তো এই ফুলগুলো ফোটার পর পুরো বাসায় সুগন্ধে মগ্ন হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।